নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছে গৌর মল্লার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত, প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত একটি ঐতিহাসিক কাহিনী। আজ নবম পর্ব, সপ্তদশ পরিচ্ছেদ। কর্ণ সুবর্ণে প্রবেশ করিবার পূর্বে বজ্র সেই যা কয়েকবার জয়নাগের নাম শুনিয়াছিল, নগরে আসিয়া আর শুনিতে পায় নাই। তাহাদের গোপন তৎপরতার কোনো চিহ্নও তাহার চোখে পড়ে নাই। ষড়যন্ত্র যে ভিতরে ভিতরে ঘনীভূত হইতেছে, জয়নাগ বিনা যুদ্ধে বিনা রক্তপাতে গৌর রাজ্য করায়ত্ত করিবার কৌশল করিতেছে, বজ্র তাহার কিছুই জানিত না। এমনকি সৌন্ডিক বটেশ্বর ও কবি বিম্বাধর যে এই চক্রান্তে লিপ্ত আছে, তাহাও সে সন্দেহ করে নাই। মক্ষিকা যেমন দুষ্ট ব্রণের প্রতি আকৃষ্ট হয়, বটেশ্বর এবং বিম্বাধর তেমনি অবৈধ কর্মের প্রতি আকৃষ্ট হইত। তা সে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রই হোক, আর অসহায় ব্যক্তির ধনভার লাঘব করাই হোক। ইহাদের ন্যায় বিকৃত চরিত্র মানুষ কোন দেশে কোন কালে বিরল নয়। ইহারা সিধা পথে চলিতে পারে না, প্রকৃতির বক্রতা বশত কর্কটের ন্যায় বক্র পথে চলে এবং আপন অতি ক্ষুদ্র স্বার্থের জন্য অন্যের মারাত্মক অনিষ্ট করিতে পরান্মুখ হয় না। বজ্রের প্রতি ইহাদের আচরণ এই মনোবৃত্তির একটি দৃষ্টান্ত। বজ্রের সোনার অঙ্গদ্রি দেখিয়া বিম্বাধরের লোভ হইয়াছিল, কিন্তু একাকী বজ্রের অঙ্গ হইতে অঙ্গদ অপহরণ করিবার দুঃসাহস তাহার ছিল না। তাই সে বটেশ্বরকে এই কর্মে অংশীদার লইয়াছিল। দুইজনে পরামর্শ করিয়াছিল, অঙ্গদ্রি হস্তগত হইলে ভাগাভাগি করিয়া লইবে। বজ্রনগরে আগন্তুক তাহাকে মাদক দ্বারা হতচেতন করিয়া অঙ্গদ অপহরণ করিলে অধিক গোলযোগের ভয় নাই, কিন্তু সে অতিশয় বলবান। মাদক প্রভাব হইতে জাগিয়া উঠিয়া সে যে কি কাণ্ড করিবে কিছুই বলা যায় না। ব্যাপারটা জানাজানি হইলে সৌন্ডিকের দুর্নাম হইবে, তাহা বাঞ্ছনীয় নয়। তাই বটেশ্বর ও বিম্বাধর মন্ত্রণা করিয়া এমন ফন্দি বাহির করিয়াছিল, যাহাতে সাপও মরিবে, লাঠিও ভাঙিবে না। ভাগ্যবশে বজ্রের প্রকৃত পরিচয় তাহারা জানিতে পারে নাই, জানিলে নিশ্চয়ই বজ্রের প্রাণ সংশয় হইত। বটেশ্বর ও বিম্বাধর জয়নাগ কিংবা অগ্নিবর্মার নিকট যদি এই সংবাদ বিক্রয় করিত, তারপর বজ্রকে একদিনও বাঁচিয়া থাকিতে হইত না। কিন্তু বজ্রকে দেখিয়া কর্ণ সুবর্ণে কেহই চিনিতে পারে নাই। তাহাকে দেখিয়া মানবদেবের পুত্র বলিয়া চিনিতে পারে এমন অল্প মানুষই কর্ণ সুবর্ণে ছিল। যে দুই চারিজন প্রৌঢ়বৃদ্ধ তাহাকে দেখিয়া মানবদেবের সহিত সাদৃশ্য লক্ষ্য করিয়াছিল, তাহারা উহা আকস্মিক সাদৃশ্য বলিয়া ধরিয়া থাকিল। মানবদেবের যে পুত্র থাকিতে পারে, এ কথা কেহ ভাবিতে পারে নাই। সেই রাত্রে কুহুকে পৌঁছাইয়া দিয়া ফিরিবার পর বজ্র বিলম্বে নিদ্রা গিয়াছিল। পরদিন তাহার নিদ্রাভঙ্গ হইতে বিলম্ব হইল। সে চক্ষু মেলিয়া দেখিল, সূর্যদেব দ্বারের ছিদ্রপথে কিরণের তীর নিক্ষেপ করিতেছেন। প্রত্যহ উষাকালে উঠিয়া গঙ্গা স্নান করিতে যাওয়া বজ্রের অভ্যাস হইয়াছিল। ঘাটের ভিড় হইবার পূর্বে সে গিয়া স্নান করিত, শীতল জলে কিছুক্ষণ সাঁতার কাটিত, তারপর ফিরিয়া আসিত। কিন্তু আজ দেরি হইয়া গিয়াছে। বজ্র নিকটে মৌরীর ঘাটে স্নান করিয়া আসিল। বজ্র যখন স্নান করিয়া ফিরিল, তখন বটেশ্বর মদিরাগৃহের দ্বারের নিকট দাঁড়াইয়া একটি লোকের সহিত নিম্ন স্বরে কথা কহিতেছিল। বজ্র প্রবেশ করিলে লোকটির সহিত তাহার চোখাচোখি হইয়া গেল। বজ্র চিনিল,
রাঙামাটির মঠের সম্মুখে যে লোকটি সারস পক্ষীর মতো এক পায়ে দাঁড়াইয়া ঘুমাইতেছিল, সেই জয়নাগ দলের লোক। লোকটিও তাহাকে চিনিয়াছিল, কিন্তু যেন চিনিতে পারে নাই এমন ভান করিয়া বটেশ্বরের সহিত আরো দু একটা কথা বলিয়া তাড়াতাড়ি চলিয়া গেল। অতঃপর সারস পক্ষী ও জয়নাগের চিন্তা বজ্রের মনে অধিকক্ষণ স্থায়ী হইল না। বটেশ্বর তাহাকে প্রাতঃকালীন জল পান আনিয়া দিল। আহার করিতে করিতে বজ্র উৎসুক মনে ভাবিতে লাগিল, আজ রাত্রে কুহু আসিবে, কুহুকে সে গুঞ্জার কথা বলিবে, হয়তো নিজের সত্য পরিচয়ও দিবে। সেদিন বেলা তৃতীয় প্রহরে বিম্বাধর আসিল। বজ্র মধ্যাহ্নের খর তাপে শয্যায় শয়ন করিয়া একটু তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িয়াছিল। বিম্বাধর ও বটেশ্বর এক ভাণ্ড মদিরা লইয়া তাহার কক্ষে উপস্থিত হইল। বিম্বাধর বলিল, বন্ধু ওঠো, জাগো, জীবন মধুময় করো। বজ্র উঠিয়া বসিল। কি এ? বিম্বাধর বলিল, সুধা সুধা, কান শোনায় এমন বস্তু আর পাবে না, দুপাত্র খেলেই উঠতে ইচ্ছে করবে। বজ্র হাসিয়া বলিল, আমার ওঠবার ইচ্ছে নেই। বিম্বাধর ও বটেশ্বর শয্যা পার্শ্বে উপবিষ্ট হইল। কবি বিম্বাধর বাগ বৈদগ্ধ বিকশিত করিয়া বলিল, ভ্রাত মধু মথন, জীবন অনিত্য, সুখ স্বপ্নের ন্যায় ভঙ্গুর, তাকে বুভুক্ষু পিপাসিত করে রেখো না। এসো, যৌবনের যজ্ঞাগ্নিতে সোমরসের আহুতি দাও, স্বাহা স্বাহা বলিয়া নিজে এক পাত্র ঢালিয়া এক চুমুকে পান করিয়া ফেলিল। বজ্র তথাপি ইতস্তত করিতেছে দেখিয়া বিম্বাধর গভীর ভৎসনার কণ্ঠে কহিল, ছি বন্ধু, তুমি একজন দিগ্বিজয়ী পিণ্ডবীর, একা ময়রার দোকান উজাড় করে দিতে পারো, তুমি এই ক্ষুদ্র সুধা ভাণ্ড দেখে ভয় পাচ্ছ? কোথায় তোমার দেশ? সে দেশে কি কেউ খেজুরের রস খায় না? তোমরা কি মৎস্য, কেবল জল খেয়ে বেঁচে থাকো? এইভাবে ধিক্কৃত হইয়া বজ্র এক পাত্র ঢালিয়া পান করিল। মদিরা অতি সুস্বাদু। পাত্র শেষ করিয়া বজ্র বটেশ্বরকে বলিল, তুমি খাবে না? বটেশ্বর জিভ কাটিল। বিম্বাধর বলিল, ময়রা কি মোদক খায়? স্বজাতি ভক্ষণ হবে যে, এসো আর এক পাত্র। উভয়ে আর এক পাত্র ঢালিয়া একসঙ্গে পান করিল। বজ্র বলিল, কই, ওর আর ইচ্ছা হচ্ছে না তো? হবে হবে, বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে কি উই পোকার পাখা গজায়? এসো আর এক পাত্র পান করো। আর এক পাত্র হইল। এই সময় বটেশ্বর কিছু ভর্জিত মৎস্য আনিয়া সম্মুখে রাখিয়া গেল। অবদংশ সহযোগে মদিরা আরো মুখরোচক হইয়া উঠিল। বিম্বাধর তখন নানা কৌতুকোদ্দীপক কাহিনী বলিতে আরম্ভ করিল। সে পাঠোদ্দশায় বিদ্যালাভের ব্যাপারে কাশ্মীর গিয়াছিল। তথাকার যুবতীরা কিরূপ তপ্ত কাঞ্চন বর্ণা ও অতিথি বৎসলা তাহারই সরস কাহিনী শুনাইতে লাগিল। কাহিনীগুলি পবিত্র নয়, কিন্তু প্রচুর হাস্যরসের সিঞ্চনে কিঞ্চিৎ শোধিত হইয়াছে। এইভাবে সুধা ভাণ্ডটি দ্রুত নিঃশেষিত হইয়া আসিল। বজ্র বেশ একটি লঘু উৎফুল্লতা অনুভব করিতেছে, প্রাণ খুলিয়া হাসিতেছে, কিন্তু নেশার ঘরে অচিরাত ভূমিশয্যা গ্রহণ করিবার কোনো লক্ষণই তাহার নাই। বরং কবি বিম্বাধরের চক্ষু ঢুলুঢুলু হইয়া আসিয়াছে, কথা জড়াইয়া যাইতেছে। বটেশ্বর পাশে বসিয়া সব লক্ষ্য করিতেছিল। ব্যাপার দেখিয়া সে উদ্বিগ্ন হইয়া উঠিল। এইভাবে আরো কিছুক্ষণ চলিলে
বিম্বাধরই মাটি লইবে, বজ্রের কিছু হইবে না। বটেশ্বরে দৃঢ় ধারণা জন্মিল, বজ্র পাকা মদ্যপ এতদিন ছলনা করিতেছিল। সেইখানে বিম্বাধর ও বটেশ্বরী ফন্দি আঁটিয়াছিল, তাহা প্রকাশ করা আবশ্যক। সাপও মরিবে, লাঠিও ভাঙিবে না, এই মহাকাব্য ছিল তাহাদের জীবনের মূল মন্ত্র। বজ্রের অঙ্গদ চুরি করিতে হইবে, কিন্তু তারপর আত্মরক্ষার উপায় কি? এক, বজ্রকে বিষ প্রয়োগ করা। মরা মানুষ গন্ডগোল করে না, কিন্তু তাহাতেও সমস্যার সমাধান হয় না। মৃতদেহ লইয়া নূতন সমস্যার উদ্ভব হইবে। মদিরা গৃহে মৃতদেহ আবিষ্কৃত হইলে সৌন্ডিকের বধ বন্ধন অবশ্যম্ভাবী। মৃতদেহ চুপি চুপি স্থানান্তরিত করা বটেশ্বর ও বিম্বাধরের কর্ম নয়, আরো লোক চাই, তাহাতে জানাজানি হইবে, মন্ত্রগুপ্তি থাকিবে না। বটেশ্বর ও বিম্বাধর বড় চিন্তায় পড়িয়াছে। এমন সময় পানশালায় এক শ্রেষ্ঠী আসিল। শ্রেষ্ঠীর নাম ভুরি বসু। সে ধনবান ব্যক্তি। এরূপ সাধারণ মদিরা গৃহে কখনো পদার্পণ করে না, নিতান্তই দায়ে পড়িয়া আসিয়াছে। বিম্বাধর তাহাকে সঙ্গে লইয়া আসিয়াছে। ভুরি বসুর কয়েকখানি বাণিজ্য তরী আছে, তাহারা সমুদ্রে যাইবে। তাহাদের আরব জলদস্যুর আক্রমণ হইতে রক্ষার জন্য জলযোদ্ধার প্রয়োজন, কিন্তু অনেক চেষ্টা করিয়াও ভুরি বসু জলসৈন্য সংগ্রহ করিতে পারিল না। প্রচুর বেতনের লোভেও কেহ যাইতে চায় না। সিধা পথে বিফল হইয়া ভুরি বসু বাঁকা পথ ধরিয়াছে। নগরের পানশালায় নানা জাতীয় লোকের যাতায়াত। মদ্যপান করিয়া কেহ কেহ পানশালাতেই অজ্ঞান হইয়া পড়িয়া থাকে। অবৈধ উপায়ে লোক সংগ্রহের এমন স্থান আর নাই। ভুরি বসু আসিয়া বটেশ্বরের নিকট প্রস্তাব করিল, তুমি আমার নৌকায় জীবন্ত মানুষ পৌঁছাইয়া দাও, প্রত্যেকটি মানুষের জন্য এক নিষ্ক পুরস্কার দিব। কানা খোঁড়া বিকলাঙ্গ লইব না। প্রয়োজন হইলে আমার নাবিকেরা তোমাকে সাহায্য করিবে। বটেশ্বর দেখিল এই সুযোগ। বজ্রের অঙ্গদটিও হস্তগত হইবে, উপরন্তু এক নিষ্ক পুরস্কার। পরামর্শে স্থির হইল, ভুরি বসুর বহিত্র যেদিন সমুদ্রে যাইবে, তাহার পূর্বদিন অপরাহ্নে বজ্রকে সুরাপান করাইয়া অজ্ঞান করিবার চেষ্টা করা হইবে। সে অজ্ঞান হইয়া পড়িলে গভীর রাত্রে নাবিকদের সাহায্যে বটেশ্বর তাহাকে ভুরি বসুর তরণীতে আনিবে। কিন্তু বজ্র সুরাপান করিতে সম্মত না হইতে পারে, তখন তাহাকে ছল ছুতায় ভুলাইয়া তরণীতে লইয়া যাইতে হইবে। একবার তরণীতে পদার্পণ করিলে তাহাকে বলপূর্বক ধরিয়া খোলের মধ্যে বন্দী করিয়া রাখা সহজ হইবে। পরদিন প্রাতে তরণী সমুদ্র যাত্রা করিবে। 2 দিন পরে অকুল সমুদ্রে পৌঁছবে। তখন বজ্রকে ছাড়িয়া দিলেও ক্ষতি নাই, সে আর ফিরিয়া আসিতে পারিবে না। তখন প্রাণের দায়ে তাহাকে জলদস্যুর বিরুদ্ধে যুদ্ধ করিতে হইবে। এই উপায়ে অন্যান্য পানশালা হইতে আরো কয়েকজন হতভাগ্যকে বহিত্রে লইয়া গিয়া বন্ধ করিয়া রাখা হইয়াছিল। কাল প্রত্যুষে বহিত্র সমুদ্র যাত্রা করিবে, সুতরাং আজই বজ্রকে হরণ করা চাই। কিন্তু সুরা ভাণ্ড শেষ। বজ্র অটল হইয়া বসিয়া আছে এবং মাঝে মাঝে অট্টহাস্য করিতেছে, যেন তাহাদের ব্যর্থ চেষ্টাকে বিদ্রূপ করিতেছে।
বটেশ্বর প্রমাদ গণিল। বিম্বাধর তখন মেঘদূত আবৃত্তি করিতেছে। বটেশ্বর বাধা দিয়া বলিল, ভাই বিম্বাধর, এবার উঠতে হবে, হাতিঘাটে কাজ আছে। হাতিঘাটে শব্দটা বটেশ্বর এমন তীক্ষ্ণভাবে উচ্চারণ করিল যে বিম্বাধরের কানে বিঁধিল। সে সচকিত হইয়া বজ্রকে উত্তম রূপে নিরীক্ষণ করিল, বলিল, আরে তাই তো, বেলা যে পড়ে এসেছে, চলো আমাকেও হাতিঘাটে যেতে হবে। তা বন্ধু মধু মথন, তুমি একা থাকবে? তুমিও চলো না আমাদের সঙ্গে, আমোদ করা যাবে। বজ্র প্রত্যহ সন্ধ্যায় হাতিঘাটে গিয়া থাকে। আজ না যাইবার কোনো কারণ নাই। একবার মনে হইল রাত্রে কুহু আসিবে, কিন্তু কুহু আসিবে অনেক রাত্রে, তাহার জন্য এখন হইতে ঘরে বসিয়া থাকার প্রয়োজন নাই। সে উঠিয়া বলিল, চলো। হাতিঘাটে বিপুল জনসম্ভব, রথ দোলের ভিড়। আগের দিন ঝড় বৃষ্টিতে কেহ আসিতে পারে নাই, আজ তাই বড্ড ভিড়। বহু নাগরিক ছোট ছোট ডিঙিতে চড়িয়া নদী বক্ষে জলবিহার করিতেছে। ধীবরেরা জেলে ডিঙিতে ইলিশ মৎস্য ধরিতেছে। সমুদ্রগামী বহিত্রগুলিতেও জনসমাগম হইতেছে। যে বহিত্রগুলি কল্লক প্রত্যুষে যাত্রা করিবে, তাহারা যাত্রার জন্য প্রস্তুত হইতেছে। মাল বোঝাই নৌকা ঘাট হইতে গিয়া বহিত্রের গায়ে ভিড়িতেছে। নৌকা হইতে বহিত্রে মাল উঠিতেছে। শূন্য নৌকা ঘাটে ফিরিয়া আসিয়া আবার মাল লইতেছে। বজ্র বিম্বাধর ও বটেশ্বর ভিড়ের মধ্যে না গিয়া ঘাটের এক কিনারায় উপস্থিত হইল। এখানে কয়েকটি ডিঙি রহিয়াছে, ডিঙিতে মাল বোঝাই হইতেছে। একজন সম্ভ্রান্ত দর্শন ব্যক্তি দাঁড়াইয়া কর্ম পরিদর্শন করিতেছে। বিম্বাধর তাহার দিকে অগ্রসর হইয়া গেল। এই যে শ্রেষ্ঠী মহাশয়, কুশল তো? চোখে চোখে ইঙ্গিত খেলিয়া গেল। শ্রেষ্ঠী ভরি বসুকে বজ্র গত রাত্রে বটেশ্বর ও বিম্বাধরের সহিত মদিরাগৃহের অন্ধকার কোণে মন্ত্রণা করিতে দেখিয়াছিল, কিন্তু এখন চিনিতে পারিল না। শ্রেষ্ঠী বলিল, আপনাদের কুশল তো? বিম্বাধর বলিল, এ পর্যন্ত কুশল। নগরে এক নূতন বন্ধু এসেছেন, তাকে নিয়ে ভ্রমণে বেরিয়েছি। ভুরি বসু সহাস্য মুখে বজ্রকে নিরীক্ষণ করিয়া বলিল, ভালো ভালো, তা চলুন না, নদী বক্ষে বিচরণ করবেন, আমার ডিঙি রয়েছে। বিম্বাধর বজ্রকে বলিল, কি বলো বন্ধু, গঙ্গা বক্ষ থেকে ঘাটের দৃশ্য তুমি বোধহয় দেখোনি, অপূর্ব দৃশ্য, দেখবে? বজ্রের কোনোই আপত্তি নাই। চারিজনে একটি শূন্য ডিঙেতে চড়িয়া বসিল। মাঝি কান্ডারে ডিঙি ছাড়িয়া দিল। গঙ্গার বুক আবার ভরিয়া উঠিতে আরম্ভ করিয়াছে। স্বচ্ছ জল ঘোলা হইয়াছে, তরঙ্গগুলি বড় বড়, তাহাদের উত্থান পতনের একটা ছন্দ আছে। সেই ছন্দে নাচিতে নাচিতে ডিঙি গঙ্গার বুক পরিক্রমণ করিতে লাগিল। নদী হইতে ঘাটের দৃশ্য সত্যিই মনোরম। তার উপর মন্দ মন্দ বাতাস দিতেছে। অন্য ডিঙিগুলি আশেপাশে ঘুরিতেছে। নাগরিকদের ডিঙি হইতে উচ্চ হাস্যের কাকলি, সঙ্গীতের মূর্ছনা ভাসিয়া আসিতেছে। বজ্র মনের মধ্যে মোহ মদির আনন্দ অনুভব করিতে লাগিল। বিম্বাধর বজ্রের কানের কাছে বিড়বিড় করিয়া কিছু বলিতেছে। বজ্র কতক শুনিতেছে, কতক শুনিতেছে না। বটেশ্বর জেলে ডিঙি হইতে কয়েকটি সডিম্ব ইলিশ মৎস্য ক্রয় করিল। মাছগুলি ডিঙির খোলের মধ্যে রাজপুত্রের মতো শুইয়া আছে। সবই যেন একটা সুখ স্বপ্নের
ছিন্নাংশ, আনন্দদায়ক কিন্তু অর্থহীন। সূর্য নগরীর পরপারে অস্ত গেল। নিদাঘের দ্রুত সন্ধ্যা যেন ধূমল পাখা মেলিয়া ছুটিয়া আসিল। ঘাটের জনমর্দ ছত্রভঙ্গ হইয়া পড়িল। নদীবক্ষের তরণীগুলিও ঘাটে ফিরিল। নগরীর মন্দিরগুলি হইতে দূরাগত মৃদু স্বনে সন্ধ্যারতির শঙ্খ ঘণ্টা বাজিয়া উঠিল। ষড়যন্ত্রকারীরা এই ছায়াচ্ছন্ন গোধূলি লগ্নের জন্যই অপেক্ষা করিতেছিল। ভুরি বসুর সংকেত পাইয়া কাণ্ডারি পুঞ্জীভূত বহিত্রগুলির দিকে ডিঙির মুখ ফিরাইল। সেখানেও নাবিকদের কর্মতৎপরতা শান্ত হইয়াছে। ডিঙি আসিয়া একটি হাঙর মুখ বহিত্রের পাশে ভিড়িল। ডিঙি হইতে বহিত্রের পট্টপত্তন খানিকটা উচ্চ। প্রথমে ভুরি বসু বহিত্রে উঠিল। কয়েকজন নাবিক গুণ বৃক্ষ ঘিরিয়া বসিয়াছিল। তাহাদের হস্ত সংকেতে কাছে ডাকিয়া নিম্ন স্বরে উপদেশ দিল। তারপর ডিঙির দিকে গলা বাড়াইয়া বলিল, কি বন্ধু, তোমরা বহিতে উঠবে না? এসো না, আমার মণিভাণ্ডারে উৎকৃষ্ট আসব আছে, আস্বাদ করে যাও। ডিঙি হইতে বিম্বাধর সোৎসাহে বলিল, নিশ্চয় নিশ্চয়, কি বলো মধুমথন? মধুমথন মুন্ডটি আন্দোলিত করিয়া হাস্যবিম্বিত মুখে বলিল, নিশ্চয়। তিনজনে একে একে বহিত্রে উঠিল। ডিঙির কাণ্ডারি বহিত্রের গলবাহিকায় ডিঙি বাঁধিয়া ফেলিল। তারপর চক্ষের পলকে নানাবিধ ব্যাপার ঘটিতে আরম্ভ করিল। একজন নাবিক পিছন হইতে বজ্রের গলায় দড়ি জড়াইয়া টান দিল। অতর্কিত আকর্ষণে বজ্র চিৎ হইয়া পড়িয়া গেল। তাহার মাথা পাটাতনের কাঠের উপর সজোরে ঠুকিয়া গেল। ক্ষণকালের জন্য সে সংজ্ঞা হারাইয়া ফেলিল। অতঃপর যখন সে সংজ্ঞা ফিরিয়া পাইল, তখন তাহার মন হইতে মাদকজনিত স্বপ্নাচ্ছন্নতা দূর হইয়াছে। সে অনুভব করিল, একজন লোক তাহার মস্তকের উপর বসিয়া তাহার বাহু হইতে অঙ্গদ খুলিয়া লইবার জন্য টানাটানি করিতেছে, এবং আরো কয়েকজন তাহার হাত পা দড়ি দিয়া বাঁধিবার চেষ্টা করিতেছে। মস্তকের উপর বসিয়া যিনি অঙ্গদ উন্মোচনের চেষ্টা করিতেছিলেন, তিনি কবি বিম্বাধর। বজ্র বাহুর প্রবল এক আস্ফালনে তাহাকে দূরে নিক্ষেপ করিয়া উঠিয়া দাঁড়াইল। কিন্তু নাবিকেরা প্রস্তুত হইয়াই ছিল। একসঙ্গে তাহার ঘাড়ে লাফাইয়া পড়িয়া আবার তাহাকে ধরাশায়ী করিল। বিম্বাধর দূরে ছিটকাইয়া পড়িয়াছিল, সেইখান হইতে অশ্রাব্য গালিগালাজ বর্ষণ করিতে লাগিল। তাহার একটা আঙ্গুল ভাঙিয়া গিয়াছিল, মস্তকও অক্ষত ছিল না। বহিত্রের উপর এক বিচিত্র দৃশ্য। সন্ধ্যার ছায়া রাত্রির অন্ধকারে পর্যবসিত হইতেছে। সেই ঘনায়মান প্রদোষে পট্টপত্তনের উপর যেন একপাল তরক্ষুর সহিত এক বন্য বৃষের যুদ্ধ বাঁধিয়া গিয়াছে। বহু হস্তপদ বিশিষ্ট একটা জীবন্ত মাংসপিণ্ড উঠিতেছে, পড়িতেছে, গড়াইয়া এদিক ওদিক যাইতেছে, কিন্তু শব্দ অধিক শোনা যাইতেছে না। কেবল বজ্রের অবরুদ্ধ গর্জনের ফাঁকে ফাঁকে কবি বিম্বাধরের কাঁচা খেউর শোনা যাইতেছে। এতগুলা লোকের সঙ্গে একা যুদ্ধ করিতে করিতে বজ্রের দেহের শক্তিও ক্রমশ বাড়িতেছে। যে সুরা তাহার চেতনাকে আচ্ছন্ন করিয়াছিল, তাহাই যেন মত্ত হস্তির বল হইয়া ফিরিয়া আসিয়াছে। নাবিকেরা একে একে তাহার পদাঘাত মুষ্টাঘাতের স্বাদ পাইয়া ভূতলাশায়ী হইতে লাগিল। ব্যাপার দেখিয়া ভুরি বসু ও বটেশ্বর
সভয়ে দূরে সরিয়া দাঁড়াইল। তারপর বজ্র প্রবল বেগে নিজ দেহ আবর্তিত করিয়া অবশিষ্ট নাবিকদের নাগ পাশ হইতে মুক্ত হইল। হিংস্র প্রজ্বলিত চক্ষে একবার চারিদিকে চাহিল, কিন্তু নিকটে কেহ নাই। বিম্বাধর জানু সাহায্যে পলায়ন করিয়াছে। বজ্রের কণ্ঠ হইতে একটা উন্মত্ত হর্ষধ্বনি বাহির হইল। সে বহিত্রের কিনারায় গিয়া অন্ধকার জলে লাফাইয়া পড়িল। সকলে ছুটিয়া গিয়া বহিত্রের কিনারায় দাঁড়াইল, কিন্তু বজ্রকে আর দেখিতে পাইল না। বিম্বাধর তীব্র স্বরে বলিয়া উঠিল, যা, অঙ্গদরা গেল। বেনের পো এমন লড়া কেনে দিলাম, তাহাকে ধরে রাখতে পারলে না। ক্রুদ্ধ ভুরিবসু বলিল, আমি মানুষ চেয়েছিলাম, দৈত্য চাইনি। বিম্বাধর বলিল, তুমি একটা মানুষ চেয়েছিলে, আমি 10টা মানুষ দিয়েছিলাম। এখন আমাদের পুরস্কার। কথা ছিল বুহিতে পৌঁছে দিলেই। ভুরিবসু কুটিল ভঙ্গিতে দন্ত বাহির করিয়া বলিল, পুরস্কার নেবে? বটে, পুরস্কার? বটেশ্বর ধূর্ত লোক। সে দেখিল এ সময় শ্রেষ্ঠীর সঙ্গে বিবাদ করিলে বিপদ আছে। সে তাড়াতাড়ি বলিল, না না, পুরস্কার কিসের? চলো বিম্বাধর, আমরা ফিরে যাই। ভুরিবসু অট্টহাস্য করিয়া বলিল, ফিরে যাবে? এই যে ফেরাচ্ছি। ওরে, এ দুটোকে ধর, ধরে খোলের মধ্যে বাঁধ। নেই মামার চেয়ে কানা মামা ভালো, ওদেরকেই নিয়ে যাব। বিম্বাধর আর্তনাদ করিয়া উঠিল। বটেশ্বর জলে লাফাইয়া পড়িবার উদ্যোগ করিল, কিন্তু তৎপূর্বেই নাবিকের দল তাহাদের ধরিয়া বাঁধিয়া ফেলিল এবং দড়ি ধরিয়া খোলের মধ্যে টানিয়া লইয়া চলিল। বিম্বাধর বদ্ধভূমিতে নিয়মান শুকরের ন্যায় চিৎকার করিতে লাগিল, আমাকে ছেড়ে দাও, আমি যাব না, আমি লড়াই করতে পারবো না। তাহারা আপন কুটিলতার ফাঁদে আপনি ধরা পড়িয়াছে। অষ্টাদশ পরিচ্ছেদ। জলে স্থলে। জলে লাফাইয়া পড়িয়া বজ্র ডুবিয়া গেল। তারপর অনেক দূর পর্যন্ত ডুব সাঁতার কাটিয়া সে মাথা ঝাড়া দিয়া ভাসিয়া উঠিল। চারিদিক অন্ধকার, তীর দেখা যায় না, কেবল গঙ্গার খরস্রোত দুর্বার বেগে তাহাকে টানিয়া লইয়া যাইতেছে। বজ্রের দেহে সামান্য 2-4টা আঁচড় লাগিয়াছিল, মাথার আঘাতও গুরুতর নয়, কিন্তু তাহার মনের মধ্যে একটা বাক্যাতীত বিস্ময় জাগিয়াছিল। কি হইল? উহারা কি তাহাকে মারিয়া ফেলিতে চাহিয়াছিল? কিন্তু কেন? অঙ্গদের জন্য? বজ্র হাত দিয়া অনুভব করিয়া দেখিল অঙ্গদ যথাস্থানে আছে, উহারা কাড়িয়া লইতে পারে নাই। গঙ্গার বুকে দুর্ভেদ্য অন্ধকার, পশ্চাতে তাহাকে ধরিবার জন্য ডিঙা আসিতেছে না, আসলে দাঁড়ের শব্দ শোনা যাইত। বজ্র ঘাড় ফিরাইয়া দেখিল পিছন দিকে নগরের 2-4টা মিটিমিটি আলো দূর হইতে ক্রমশ আরো দূরে সরিয়া যাইতেছে। বজ্র আর সাঁতার কাটিতেছিল না, কেবল জলের উপর গা ভাসাইয়াছিল। তাহার মনে হইল স্রোতের টান আরো বাড়িতেছে। অজ্ঞাতসারে স্রোতের আকর্ষণ তাহাকে নদীর মাঝখানে টানিয়া লইয়া যাইতেছে। এইভাবে ভাসিয়া চলিলে সে কোথায় ভাসিয়া যাইবে তাহার স্থিরতা নাই। হয়তো সুন্দরবনে গিয়া পৌঁছিবে, হয়তো সমুদ্রে গিয়া পড়িবে। সমুদ্র কত দূরে তাহা সে জানিত না। বজ্র আবার সাঁতার কাটিতে আরম্ভ করিল। ডান দিকের তীরে লক্ষ্য করিয়া সাঁতার দিয়া চলিল। তীর কিন্তু অদৃশ্য, এমনকি তীরাহত জলের কলধ্বনি পর্যন্ত শোনা যায় না। এইভাবে অন্ধের মতো অনেকক্ষণ সাঁতার কাটিবার পর স্রোতের বেগ ঈষৎ মন্দীভূত হইল। বজ্র বুঝিল
সে স্রোত কাটাইয়া তির্যক ভাবে তীরের দিকে আসিয়াছে। তারপরই অকস্মাৎ সে এক নূতন কল্লোল ধ্বনি শুনিতে পাইল। তাহার চারিদিকে উত্তরল তরঙ্গ সংঘাত যেন তাহাকে গ্রাস করিতে উদ্যত হইল। কিন্তু বেশিক্ষণ নয়। বজ্র ভালো সাঁতার জানে, দেহে শক্তিও অসীম। সে তরঙ্গের সহিত যুদ্ধ করিতে করিতে মাথা জাগাইয়া রহিল। তারপর হঠাৎ স্রোতের মত্ততা আবার শান্ত হইয়া গেল। বজ্রের চিন্তা করিবার সামর্থ্য ছিল না, থাকিলে বুঝিতে পারিত সে গঙ্গা ও ময়ূরাক্ষীর সঙ্গম স্থল পার হইয়া আসিয়াছে। আরো কিছুক্ষণ বজ্র নিস্তরঙ্গ জলে ভাসিয়া চলিল। তারপর সহসা একটি আলোকের বিন্দু তাহার চোখে পড়িল। ডান দিকে কিছু সম্মুখে আলোক বিন্দুটি যেন ঊর্ধ্ব হইতে ধীরে ধীরে নামিয়া আসিতেছে। বজ্র আর চিন্তা করিল না, শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করিয়া ওই রক্তাভ বিন্দুটির দিকে সাঁতার কাটিয়া চলিল। ক্রমে সেই ক্ষীণ দীপালোকে তীরের একটি অংশ তাহার চোখে পরিস্ফুট হইয়া উঠিল। প্রশস্ত ঘাট নয়, শীর্ণ এক শ্রেণী সোপান উচ্চ পার হইতে জল পর্যন্ত নামিয়া আসিয়াছে। একটি কিশোরী মেয়ে প্রদীপ হস্তে ধীরে ধীরে সিঁড়ি দিয়া নামিতেছে। মেয়েটির বয়স 10-11 বছর, গায়ের রং কোমল কালো, মুখে কৌতুক আগ্রহ ভীরুতা মেশা একটি ভাব। সে একাকিনী ঘাটে আসিয়াছে, জলে প্রদীপ ভাসাইয়া নিজের সৌভাগ্য গণনা করিবে। মেয়েটি নিম্নতম পৈঠায় আসিয়া বসিল, প্রদীপ পাশে রাখিল, আঙ্গুল জলে ডুবাইয়া মাথায় গঙ্গা জলের ছিটা দিল। তারপর সহসা জলে আলোড়নের শব্দ শুনিয়া ভয় বিস্ফারিত চক্ষে চাহিল। যাহা দেখিল তাহাতে তাহার বাক নিঃসরণের ক্ষমতা রহিল না, হস্তপদ সঞ্চালনের শক্তিও রহিত হইল। প্রথমে একটি সাদা মানুষের মুখ, তারপর একটা প্রকাণ্ড শরীর আসিয়া ঘাটে ঠেকিল। বজ্র জলে নিমজ্জিত পৈঠার উপর উঠিয়া বসিল। মেয়েটি অনর অভিভূত হইয়া চাহিয়া রহিল। বজ্র তাহার অবস্থা বুঝিয়াছিল। সে দ্রুত নিঃশ্বাস ফেলিতে ফেলিতে বলিল, ভয় পেও না। মানুষের কণ্ঠস্বর শুনিয়া কিশোরীর মনের অসার ভাব বোধহয় একটু কাটিল। তাহার ঠোঁট দুটি হঠাৎ কাঁপিয়া উঠিল। বজ্র বলিল, হাতে ঘাটে জলে পড়ে গিয়েছিলাম, ভাসতে ভাসতে এসেছি। এবার কিশোরীর সাহস আর একটু বাড়িল। সে অধরের স্ফুরণ সংযত করিয়া কৌতূহলী চক্ষে বজ্রকে দেখিতে লাগিল। দেখিতে দেখিতে বজ্রের প্রগণ্ডে অঙ্গদটি তাহার চোখে পড়িল। অঙ্গদের বস্ত্রাবরণ সাঁতার কাটিবার সময় খুলিয়া পড়িয়া গিয়াছিল। কিশোরী মন্ত্র মুগ্ধের মতো চাহিয়া রহিল। বজ্র জিজ্ঞাসা করিল, এখান থেকে কানসোনায় ফিরে যাবার পথ আছে? কিশোরী মাথা নাড়িল, না, পথ নেই। কিশোরী বলিল, ময়ূরাক্ষী পার হয়ে কানসোনায় ফিরে যেতে হয়, এখন খেয়া বন্ধ হয়ে গেছে। বজ্র চিন্তা করিল, কানসোনায় ফিরিয়া গিয়াই বা লাভ কি? কুহু আসিবে, আসিয়া ফিরিয়া যাইবে, তা যাওক। এখানে কাছাকাছি বসতি আছে, তুমি এখানে থাকো? হ্যাঁ। তোমার ঘরে কে কে আছে? শুধু আমি আর ওই বুড়ি, আর কেউ না। পুরুষ নেই? না। তোমাদের চলে কি করে? কানসোনায় শাক, পাতা, কলা, মূলো বিক্রি করি। আমাকে আজ রাত্রে তোমাদের ঘরে থাকতে দেবে? কাল সকালেই আমি চলে যাব। আমি জানি না, আই বুড়ি জানে। বেশ, আমাকে আই বুড়ির কাছে নিয়ে চলো। আচ্ছা। কিশোরীটি এতক্ষণ কথা কহিতে কহিতে অঙ্গদটি ফিরিয়া ফিরিয়া দেখিতেছিল। এখন আর কৌতূহল সম্বরণ করিতে না পারিয়া বলিল, তোমার তাগা
কি সোনার? বজ্র ঈষৎ হাসিয়া বলিল, হ্যাঁ। কিশোরীর মুখে বিস্ময়ের সঙ্গে একটা ভক্তি ভাব ফুটিয়া উঠিল। সে সসম্ভ্রমে বজ্রের মুখের পানে চাহিল, তারপর প্রদীপ তুলিয়া লইয়া বলিল, এসো। তাহার মনের সমস্ত ভয় শ্রদ্ধা ও সম্ভ্রমে পরিণত হইয়াছে। সিঁড়ি দিয়া উঠিয়া কিশোরী একদিকে চলিল, বজ্রসিক্ত বস্ত্রে তাহার পশ্চাতে চলিল। যাইতে যাইতে সে ভাবিতে লাগিল, আজ রাত্রিটা কোন ক্রমে কাটাইয়া কালই সে গ্রামে ফিরিয়া যাইবে। কর্ণ সুবর্ণে আর নয়, যথেষ্ট হয়েছে। নাগরিক জীবন তাহার জন্য নয়। সে বেতসে ফিরিয়া যাইবে, গুঞ্জার কাছে ফিরিয়া যাইবে। আশ্চর্য এই যে বটেশ্বর বা বিম্বাধরের প্রতি সে বিশেষ ক্রোধ অনুভব করিল না। প্রথমে নাবিকগণ কর্তৃক আক্রান্ত হইয়া তাহার মনে যেরূপ প্রতিক্রিয়া হইয়াছিল, তখন বিম্বাধর বা বটেশ্বরকে হাতের কাছে পাইলে বোধ করি দুই হাতে ছিঁড়িয়া ফেলিত। কিন্তু এখন তাহার মনে সামান্য তিক্ততা ভিন্ন, আর কিছু নাই। সর্প দংশন করে, বাঘ ভালুক উদরের দায়ে জীব হিংসা করে, ইহা তাহাদের স্বভাব। ক্রোধ করিয়া লাভ কি? তাহাদের সংসর্গ হইতে দূরে থাকিলেই হইল। অল্প কিছু দূর চলিবার পর কিশোরী বজ্রকে লইয়া একটি কুটিরের সম্মুখে উপস্থিত হইল। কুটির মাটির, খড়ের চাল। আশেপাশে আরো কয়েকটি কুটির রইয়াছে, তাহা আবছায়া ভাবে অনুমান করা যায়। দ্বারের পাশে প্রদীপ রাখিয়া কিশোরী বলিল, তুমি বসো, আমি আইকে ডাকছি। বজ্র ভিজা কাপড়ে দাওয়ার নিচে দাঁড়াইয়া রহিল। কিশোরী ভিতরে গেল। পরক্ষণেই এক বৃদ্ধার স্বর শোনা গেল, ওলো গঙ্গা, তুই এলি? কোথায় গিয়েছিলি বল দেখি। তারপর কিছুক্ষণ নিম্নস্বরে কথা হইল। বুড়ি বাহিরে আসিল, বজ্রকে ভালো করিয়া দেখিয়া বলিল, ও মা, এই যে সোনার কার্তিক, এসো বাছা এসো। হাতি ঘাটে জলে পড়ে গেছিলে, খুব বেঁচে গেছো বাছা, ভগবান রক্ষে করেছেন। তা আজ রাত্রিটা আমার দাওয়ায় থাকো, কাঙালের শাক ভাত খাও। ওরে গঙ্গা, শুকনো কাপড় এনে দে, পাটি পেতে দে। গঙ্গা শুষ্ক বস্ত্র আনিয়া দিল, দাওয়ায় পাটি পাতিয়া দিল। বজ্র বস্ত্র পরিবর্তন করিয়া পাটিতে লম্বা হইল। ক্লান্তির সহিত একটি পরম নিশ্চিন্ততা তাহার দেহ মনকে আচ্ছন্ন করিয়া ফেলিল। অল্পকালের মধ্যে সে ঘুমাইয়া পড়িল। দণ্ড 2-3 পরে যখন তাহার ঘুম ভাঙিল, তখন গঙ্গা তাহার পায়ের অঙ্গুষ্ঠ ধরিয়া নাড়া দিতে দিতে বলিতেছে, ওঠো, ভাত হয়েছে, খাবে চলো। বজ্র ঘুম ভরা চোখে উঠিয়া গিয়া খাইতে বসিল। কুটিরের একটি মাত্র ঘরে পিঁড়ি পাতিয়া আসন করা হইয়াছে। সম্মুখে কলা পাতায় স্তূপীকৃত ভাত, গরম ভাতে ঘিয়ের ছিটা, ব্যঞ্জনের মধ্যে ওবেলার শাক চচ্চড়ি, কচু ডাঁটার ঘন্ট, সরিষা বাটা দিয়া ইলিশ মাছের ঝাল ও কাসন্দি। খাইতে খাইতে বজ্রের বেতস গ্রাম ও মায়ের রান্নার কথা মনে পড়িয়া গেল। ওই বুড়ি একটু বেশি কথা বলে, সে নানা অসংলগ্ন কথা বলিয়া চলিল। তারপর বজ্রের আহার শেষ হইয়া আসিয়াছে যখন, তখন সে বলিল, ঘরে অতীত হাসা তো গেরস্তের ভাগ্যি। তা বাছা, আমার এমন পোড়া কপাল, ঘরে কি ভালো বিছানা আছে? তুমি বড় ঘরের ছেলে, তোমার খাট পালঙ্কে শোয়া অভ্যাস, আমার কাঁথা কানিতে শুয়ে ঘুমোতে পারবে তো? বজ্র বলিল, খুব পারবো আই, আমি তোমাদেরই মতো গাঁয়ের মানুষ, আমার কোনো কষ্ট হবে না। বুড়ি বলিল, তা বললে শুনবো কেন বাছা, তোমার যে সোনার অঙ্গ, আহা, গায়ের রং যেন মলমলে বাঁধা খাঁড়ি মুসুর। তাই ভাবছিলাম কি,
কোদণ্ড ঠাকুরকে গিয়ে বলি, তিনি না হয় আজ রাত্রিটা তোমাকে ঠাঁই দিন। বজ্র চমকিয়া মুখ তুলিল। কোদণ্ড ঠাকুর? তিনি কে? বুড়ি বলিল, বামুন গো, আগে মস্ত লোক ছিলেন, এখন অবস্থা পড়ে গেছে, তাই আমাদের মতো চাষি মালিদের মধ্যে আছেন। তাকেই গিয়ে বলি, তিনি একলা মানুষ, তোমাকে ঘরে থাকতে দিতে পারবেন, আমার এখানে তো দাওয়ায় পড়ে থাকতে হবে। বজ্র ভাবিতে লাগিল, ইনি কি সেই কোদণ্ড মিশ্র যাহার কথা শীলভদ্র বলিয়াছিলেন? তাহার পিতামহ শশাঙ্ক দেবের সচিব? কাল প্রাতে বজ্র গ্রামে ফিরিয়া যাইবে, যাবার পূর্বে পিতামহের সচিবকে একবার দেখিবে না? আহার সমাধা করিয়া বলিল, বেশ, তিনি যদি আমাকে থাকতে দেন তার ঘরেই থাকবো। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল গৌর মল্লারের নবম পর্বটি। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করবেন। আজকের মতো আসি, নমস্কার।